আচ্ছা, আমাদের আজকে এটা হচ্ছে লাস্ট ক্লাস। আমি আজকে তোমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা, এন্টি টিউবারকুলার, এন্টি ম্যালেরিয়াল শেষ করার পর যদি সময় পাই তাহলে আরো কিছু আনুষঙ্গিক যেগুলো আমরা মানে ইম্পর্টেন্ট সেগুলা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে শুরু করি ব্রঙ্কিয়াল অ্যাজমা দিয়ে, যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কি কি কোশ্চেন থাকবে। এখন বেশি বলার তো টাইম নাই, শুধু খালি কোশ্চেন গুলো আমি বলে দিচ্ছি যে ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে কি জিজ্ঞেস করবে। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে প্রথমেই জিজ্ঞেস করবে ক্যাটাগরাইজ দ্য ড্রাগস ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো ব্রঙ্কিয়াল অ্যাজমার ড্রাগ গুলোকে দুইটা ব্রড হেডিং এ ভাগ করা যায়। আমরা জানি যে ব্রঙ্কোডাইলেটরস এন্ড অ্যান্টি ইনফ্লামেটরি। তো কাউকে পুরাটা ধরতে পারে, যেটা আমি বললাম যে ক্যাটাগরাইজ দ্য ড্রাগস ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা এভাবে, অথবা কাউকে বলতে পারে নেম দ্য ব্রঙ্কোডাইলেটরস, অথবা ইনুমারেট দি ব্রঙ্কোডাইলেটরস, অথবা বলতে পারে ইনুমারেট দি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো এভাবে করে তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? তো ব্রঙ্কোডাইলেটরস এর মধ্যে তোমরা জানো কি কি গ্রুপের ড্রাগস আছে। তো এই কোশ্চেনের পরে তোমাদের এখান থেকে চলে যাবে যে আমরা জানি যে তিনটা গ্রুপের ড্রাগ আছে, তাই না? যে ব্রঙ্কোডাইলেটরস এর মধ্যে সিলেক্টিভ বিটা টু অ্যাগনিস্ট যেটা সালবুটামল, হ্যাঁ, আর হচ্ছে তারপর হলো যে ফসফোডাইএস্টারস যেটা ইনহিবিটরস, যেটা আমরা বলি মিথাইলজান্থিনস, হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে অ্যান্টিমাস্কারিনিক ড্রাগস। তো এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে সালবিউটামলের মেকানিজম অফ অ্যাকশন, মিথাইলজান্থিনস এর মেকানিজম অফ অ্যাকশন, এই দুইটা অবশ্যই তোমরা পড়বা এবং এটা পারতে হবে। বোথ ইম্পর্টেন্ট ফর ভাইভা এন্ড রিটেন, ঠিক আছে? তো সালবিউটামল এবং মিথাইলজান্থিনস অথবা অ্যামাইনোফাইলিনের মেকানিজম অফ অ্যাকশন তোমাদেরকে জিজ্ঞেস করবে। আচ্ছা, তো মেকানিজম অফ অ্যাকশনের পরে সালবিউটামলের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে সালবিউটামল ওরালি দিলে কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ ওরাল সালবিউটামল দিলে কি হয় আমরা জানি যে ট্রেমর, ট্যাকিকার্ডিয়া, পালপিটেশন, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, এগুলো খুব ইম্পর্টেন্ট কতগুলা সিমটম, যেটা পেশেন্ট এসে পরে কমপ্লেন করে যে ওষুধটা নেওয়ার পর থেকে আমার বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে। হ্যাঁ, এটা তোমাদের সাথে তোমাদের বুঝতে হতে হবে এভাবে পেশেন্টের কমপ্লেনের সাথে। সো তখন আমরা কিভাবে আমরা ওরাল সালবুটামলের এই অ্যাডভার্স ইফেক্ট গুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, হাউ উইল ইউ ওভারকাম দি ওরাল অ্যাডভার্স ইফেক্টস অফ সালবুটামল, এটা তোমাদেরকে এভাবে ঘোরার কোশ্চেন করতে পারে। অথবা বলতে পারে যে ওরালি সালবুটামল দিলে কি কি অ্যাডভার্স ইফেক্ট হয়, এই অ্যাডভার্স ইফেক্ট গুলোকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি বাই গিভিং দি সালবুটামল থ্রু ইনহেলেশন রুট, ঠিক আছে? ইনহেলেশন রুট, এখানে তোমাদের জিজ্ঞেস করে ইনহেলেশন রুটে সালবুটামল দেওয়ার সুবিধা কি। একই কিন্তু কোশ্চেন সবগুলা, সবই চেনার এক। ইনহেলেশন রুটে সালবুটামল কেন দিচ্ছি? কারণ হচ্ছে টু অ্যাভয়েড দি সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টস অফ দি ড্রাগ। যেটা ওরালি দিলে আমার অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, সেটা আমি যখন ইনহেলেশন রুটে দিব সেই অ্যাডভার্স ইফেক্ট গুলো হবে না। কারণ কি, ড্রাগ ডাইরেক্টলি গোস টু দি ডিজায়ার্ড সাইট অফ অ্যাকশন। এটা ডাইরেক্টলি কোথায় যাচ্ছে, এটা রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যায়, ঠিক আছে? তো এই জন্য ইনহেলেশন রুটে দিলে সুবিধাটা কি, টু অ্যাভয়েড দি সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট অফ দি ড্রাগ, এবং আমি সাথে সাথে ড্রাগের অ্যাকশনটা পাচ্ছি, ইমিডিয়েট অনসেট অফ অ্যাকশন, ঠিক আছে? তো তাহলে এখান থেকে এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করবে। তারপরে তোমাদেরকে বলবে সালবুটামলের ডোজেস ফর্মুলেশন কি কি আছে, কি কি রুটে সালবুটামল দেওয়া যায়, অথবা ডোজেস ফর্মুলেশন গুলা কি কি। হ্যাঁ, একটা আমরা জানি ওরাল ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, একটা ইনহেলেশন ফর্মে পাওয়া যায়, আর কিভাবে দেওয়া যায়, নেবুলাইজেশন, ঠিক আছে? নেবুলাইজেশন আমরা যখন সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা কি করি, সালবুটামল নেবুলাইজেশন নেবুলাইজার ফর্মে দিই, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে তারপরে কি কোশ্চেন, যে তারপরে তোমার এখান থেকে কোশ্চেনে চলে যাবে যে অ্যামাইনোফাইলিন বা মিথাইলজান্থিনস কি কি ড্রাগ আছে। তো মিথাইলজান্থিনস এর ড্রাগস গুলোর নামগুলো বললা, তারপর থেকে তোমাদের কোশ্চেন করবে যে মিথাইলজান্থিন কিভাবে কাজ করে, কোন এনজাইমকে ইনহিবিট করে, ফসফোডাইএস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে। ইনহিবিট করলে কি হয়, তোমার সাইক্লিক এমপি ফরমেশন হয় না, তাই তো? সাইক্লিক এমপিটা যে তোমার 5 সাইক্লিক এমপি যেটা ভেঙে যায় সেটা আর হয় না। তাহলে কি হবে, তোমার এডিনাল সাইক্লেস এনজাইমটা কাজ করবে, সাইক্লিক এমপি লেভেল বাড়বে, তারপরে কি করবে, তোমার ব্রঙ্কিয়াল রিল্যাক্সেশন হবে, ঠিক আছে? তো এটা এভাবে করে বলতে হবে যে সাইক্লিক এমপি যেটা সেটাকে ডিগ্রেড হতে দিবে না, 5 সাইক্লিক এমপি কে 5 সাইক্লিক এমপি তে পরিণত হতে দেয় না, ঠিক আছে? তাহলে এটা এভাবে করে বলতে হবে। এরপরে তোমাদের এখান থেকে কোশ্চেন করে যে মিথাইলজান্থিনের অ্যাডভার্স ইফেক্ট কি কি হতে পারে। মিথাইলজান্থিনের অ্যাডভার্স ইফেক্ট খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মিথাইলজান্থিনটার থেরাপিউটিক ইন্ডেক্স লো, এটা একটু টক্সিক ড্রাগ, এটা থেরাপিউটিক ডোজ এবং টক্সিক ডোজের মধ্যে ডিফারেন্স খুব কম, ঠিক আছে?
তো মিথাইলজান্থিন দিলে তোমার কি কি হতে পারে, সিএনএস স্টিমুলেশন হতে পারে, কনভালশন হতে পারে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা কি করে, কার্ডিয়াক স্টিমুলেন্ট ইফেক্ট আছে মিথাইলজান্থিনের। যখনই একটু ডোজ বেশি হয়ে যায় তখন এটা থেকে কি হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হতে পারে, এবং বেশি হলে পেশেন্ট মারাও যেতে পারে। তো এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্টস অফ মিথাইলজান্থিন, ঠিক আছে। আচ্ছা, মিথাইলজান্থিন দিলে আরেকটা সমস্যা কি হতে পারে, গ্যাস্ট্রিক, যে তোমাদের পেপটিক আলসার ডেভেলপ, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, ঠিক আছে। তো এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাডভার্স অফ মিথাইলজান্থিন। তো মিথাইলজান্থিনস এর এখান থেকে তোমাদের আরো কোশ্চেন করে যে কি কি ড্রাগ আছে, আমরা জানি থিওফাইলিন, থিওব্রোমিন, ক্যাফেইন, আর আরেকটা কি অ্যামাইনোফাইলিন, ঠিক আছে। অ্যামাইনোফাইলিনের মধ্যে কি থাকে, 85% থিওফাইলিন থাকে, তাই না। তারপরে সাথে 15% হচ্ছে ওটার নাম কি, ইথিলিন ডায়ামাইন। তো এই যে অ্যামাইনোফাইলিন প্রিপারেশনটা এখন ওরালিও পাওয়া যায়, ওরাল অ্যামাইনোফাইলিন পাওয়া যায় ফর প্রোফাইলেক্সিস, আর হচ্ছে অ্যামাইনোফাইলিন ইন্ট্রাভেনাস পাওয়া যায় ফর সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবা। ইন্ট্রাভেনাস অ্যামাইনোফাইলিন ইন্ট্রাভেনাস পাওয়া যায় ফর সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং অ্যামাইনোফাইলিন সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমাতে অ্যামাইনোফাইলিন ইন্ট্রাভেনাসলি কিভাবে দিতে হবে সেটা দেওয়ার প্রসিডিউর তোমাদেরকে জিজ্ঞেস করবে। প্রসিডিউর অফ গিভিং অ্যামাইনোফাইলিন ইনজেকশন, যেখানে সালবুটামল নেবুলাইজেশন অ্যাভেলেবেল না, সেখানে আমাদের কি করতে হবে, অ্যামাইনোফাইলিন ইনজেকশন রাখতে হবে। যেমন গ্রামে গঞ্জে তোমার নেবুলাইজেশনটা অ্যাভেলেবেল না রিমোট এরিয়াতে, তখন আমাদের ইনজেকশন দিতে হবে কোনটা, অ্যামাইনোফাইলিন। অ্যামাইনোফাইলিন দেওয়ার নিয়ম কি, অ্যামাইনোফাইলিনটা আমাদের স্লোলি দিতে হয়, ওভার 10 to 15 মিনিটস। কেন, কারণ যদি আমরা র্যাপিডলি দেই তাহলে কি হবে, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া এক্সট্রাসিস্টোল হয়ে পেশেন্ট মারা যেতে পারে, ডেথ, ঠিক আছে। এটা যেন মনে থাকে, এই কথাটা বলতে হবে এবং পারতে হবে যে অ্যামাইনোফাইলিন কিভাবে দিতে হবে। অ্যামাইনোফাইলিন ফার্স্ট এটাকে ডাইলুট করতে হবে 250 to 500 ml অফ স্যালাইন, ঠিক আছে। আইভি স্যালাইন দিয়ে এটাকে আমরা কি করব, ডাইলুট করে নিব। ডাইলুট করে নিয়ে তারপর আমরা কি করব, সেই এটাকে আমরা যে ড্রাগসটাকে আমরা ওভার 10 to 15 মিনিটস আমরা স্লোলি ইন্ট্রাভেনাসলি দিব। কেন স্লোলি দিচ্ছি, কারণ হচ্ছে এটা কার্ডিয়াক স্টিমুলেন্ট ইফেক্ট আছে। আমরা যদি র্যাপিডলি দেই তাহলে পেশেন্টের ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া এক্সট্রাসিস্টোলে পেশেন্ট মারা যেতে পারে। এটা যেন মনে থাকে। এই কোশ্চেন গুলো হচ্ছে তোমাদের ব্রঙ্কোডাইলেটস থেকে করবে। আরেকটা হচ্ছে আমাদের অ্যান্টিমাসকারিনিক ড্রাগস এর মধ্যে কি কি ড্রাগ আছে, ট্রাটোপিয়াম ব্রোমাইড, টার্টোপিয়াম ব্রোমাইড, এগুলোকে আমরা কিভাবে ইউজ করি, ফর প্রোফাইলেক্টিক, ঠিক আছে। ফর প্রোফাইলেক্টিক পারপাসে এটা ইউজ করা হয়। আর ইন কেস অফ সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, যখন তোমার সালবুটামল নেবুলাইজেশনে শুধুমাত্র সিঙ্গেল সালবুটামল নেবুলাইজেশনে রেসপন্ড না করে, তখন আমরা কি করি, সালবুটামলের এফিকাসি বাড়ানোর জন্য সালবুটামলের সাথে ইপ্রাটোপিয়াম ব্রোমাইড অ্যাড করা হয় ইন নেবুলাইজেশন, ঠিক আছে। ইন নেবুলাইজেশন, when salbutamol patient does not respond to salbutamol alone in case of nebulization, then we add ipratropium bromide along with salbutamol, ঠিক আছে। এটা কি, এটাকে বলা হয় অ্যাডিটিভ ইফেক্ট। এটা তো আমাদের জিজ্ঞেস করবে এটা কি ইফেক্ট পাচ্ছি আমরা এখানে, আমরা এটা পাচ্ছি অ্যাডিটিভ ইফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে এরপরে তোমাদের কোশ্চেন করবে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস কি কি আছে। তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এর মধ্যে প্রথমেই আছে কি, কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েডের তোমাদের এখানে তোমাদের জিজ্ঞেস করবে যে ইনহেল গ্লুকোকর্টিকয়েডস কি কি আছে, সেগুলোর নাম বলো। তারপরে সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েডস বা সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড যেগুলো আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ করি সেগুলো কি, ঠিক আছে। তো ইনহেল গ্লুকোকর্টিকয়েডস এর নাম তোমরা সবাই জানো, বেক্লোমিথাসোন, ফ্লুটিকাসোন, বিউটেসোনাট এগুলো। আর সিস্টেমিক যেটা, সিস্টেমিকের মধ্যে ওরালি আমরা কি দেই, প্রেডনিসোলন, ঠিক আছে। ওরালি দেওয়া হয় প্রেডনিসোলন, আর ইন্ট্রাভেনাসলি দেওয়া হয় হাইড্রোকর্টিসন, ঠিক আছে। তো তাহলে এই তাহলে এটা গেল হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস যেগুলো আমরা ইউজ করতেছি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এর মধ্যে। ফার্স্ট ড্রাগই হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। এছাড়া আর কি ড্রাগ আছে, যে সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, হ্যাঁ, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, ক্রোমোলিন সোডিয়াম, নেডোক্রোমিল সোডিয়াম, এগুলো। আর কি আছে, লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট, জাফিলুকাস, মন্টিলুকাস, আর আছে অ্যান্টিহিস্টামিন, কিটোটিফেন। এগুলো হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এখান থেকে তারপর তোমাদের জিজ্ঞেস করবে যে ডিসকাস দি রোল অফ গ্লুকোকর্টিকয়েডস ইন ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা, ঠিক আছে। ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কি
প্লে করে, মেইন রোল হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি রোল প্লে করে। এটা তোমাদের জিজ্ঞেস করবে, বলবে যে এখানে তুমি কি রোল প্লে করতেছো ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমাতে, তোমরা বলবা অ্যান্টি ইনফ্ল্যামেটরি রোল, এই একটা কথাই জিজ্ঞেস করবে। তারপরে তোমাদের জিজ্ঞেস করবে অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কি রোল প্লে করে গ্লুকোকর্টিকয়েডস, তখন তোমরা বলবা পারমিসিভ রোল প্লে করে। অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে পারমিসিভ রোল প্লে করে। হোয়াট ডু মিন বাই পারমিসিভ রোল? পারমিসিভ রোলটা কি? এটা হচ্ছে ইনক্রিজ নাম্বার এন্ড সেন্সিটিভিটি অফ অ্যাড্রিনার্জিক রিসেপ্টরস টুয়ার্ডস দি ক্যাটেকোলামাইনস। ঠিক আছে, ইনক্রিজ নাম্বার and sensitivity of adrenergic receptors towards the catecholamines, এটাকে বলা হয় পারমিসিভ রোল। ঠিক আছে, তো তাহলে আর এখন যদি তোমাদেরকে বলে ডিসকাস দি রোল অফ গ্লুকোকর্টিকয়েডস ইন ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা, তখন তোমরা তোমাদের অ্যাঙ্গেলের মধ্যে খুব সুন্দর করে তোমাদের ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমাতে 5টা রুল আছে, সেই 5টা রুল তোমরা সবাই জানো, সেই 5টা রুল সুন্দর করে লিখে দিবা। এটা হচ্ছে রিটেনে, কিন্তু ভাইভাতে যখন লিখবা তখন বলবা, তখন প্রথমে বলতে হবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি রোল প্লে করে। সেই অ্যান্টি ইনফ্ল্যামেটরি রোলের মধ্যে কি কি আছে সেগুলো তখন তোমরা বলবা, যে তোমার ইডেমা এক্সুডেশন কমায় দিবে, তারপরে ইনফ্ল্যামেটরি মেডিয়েটরস গুলো রিলিজ কমায় দিবে, হ্যাঁ এগুলো তখন বলবা, ভাস্কুলার পারমিয়াবিলিটি কমায় দেয়, হ্যাঁ এভাবে করে তখন বাদ বাকিগুলো বলবা। আচ্ছা, এই গেল হচ্ছে তোমাদের রোল অফ গ্লুকোকর্টিকয়েডস ইন ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা and acute severe bronchial asthma। এরপর তোমাদের জিজ্ঞেস করবে ইনহেলড গ্লুকোকর্টিকয়েডস দেওয়ার সুবিধা এবং অসুবিধা কি। হ্যাঁ, এটা তোমাদের কোশ্চেন আসে, রাইট ডাউন দি মেরিটস এন্ড ডিমেরিটস অফ গ্লুকোকর্টিকয়েডস। তো মেরিটস তো তোমরা জানো যে এটা যে ইনহেলার রুটের যে সুবিধা সেটাই তোমাদের টু অ্যাভয়েড দি সিস্টেমিক অ্যাডভার্স এফেক্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে যখন বলবে আরেকটা এটার সাথে কি সুবিধা আছে, যে রেগুলার ইউজ অফ গ্লুকোকর্টিকয়েডস রিডিউস দ্য ইউজেস অফ রেগুলার সালবিউটামল। ঠিক আছে, আমরা যদি রেগুলারলি গ্লুকোকর্টিকয়েডস ইউজ করি তখন ইট রিডিউসেস দ্য ইউজ অফ রেগুলার সালবিউটামল। সালবিউটামল রেগুলার যদি আমরা দিই তখন কি সমস্যা হবে, রিসেপ্টরের ডাউন রেগুলেশন হয়ে তখন সালবিউটামল আর কাজ করতে চাবে না। ঠিক আছে, টলারেন্স ডেভেলপ করে যায় আমরা যদি সালবিউটামল কন্টিনিউয়াস ইউজ করি। সো এই জন্য গ্লুকোকর্টিকয়েড ইউজ করলে কি সুবিধা, গ্লুকোকর্টিকয়েড আমরা যদি রেগুলার বেসিসে ইউজ করি তখন সালবিউটামলের প্রত্যেকদিন দেওয়ার প্রয়োজনীয়তাটা কমে যাবে, দেখা যাবে সালবিউটামল খুবই কম নেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এরপর আসো যে আমরা জানি অ্যাগনিস্টের অসুবিধা কি। অ্যাগনিস্ট আমরা অনেকদিন ইউজ করলে রিসেপ্টরের ডাউন রেগুলেশন হয়, আর অ্যান্টাগনিস্ট যদি আমরা অনেকদিন ইউজ করি তখন রিসেপ্টরের কি হয়, আপ রেগুলেশন হয়। ঠিক আছে, এই দুইটা কথা মনে রাখবা। তো সালবিউটামল যেহেতু একটা বিটা টু অ্যাগনিস্ট, তুমি কন্টিনিউয়াস ইউজ করতে থাকলে তখন কি হবে, রিসেপ্টর গুলা সেন্সিটিভিটি কমে যাবে, কমে গেলে তখন তুমি যত সালবিউটামল দাও না কেন তখন এটা কাজ করতে চাবে না। ঠিক আছে, সো এই সমস্যাটা আমরা এড়ানোর জন্য আমরা কি করব, রেগুলার বেসিসে গ্লুকোকর্টিকয়েড ইউজ করব যাতে সালবিউটামলের প্রয়োজন কম লাগে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো যে গ্লুকোকর্টিকয়েডস এর ডিমেরিটস। হোয়াট আর দ্য ডিমেরিটস অফ ইনহেলড গ্লুকোকর্টিকয়েডস? আমরা যদি প্রলং টাইম ইউজ করি ইনহেলড গ্লুকোকর্টিকয়েডস, যদিও এটা ইনহেলার রুটে দিচ্ছি, তাহলেও প্রলং টাইম ইউজ করলে কি হবে, তোমার প্রথমে যেগুলো দেখা যাবে সেগুলো হচ্ছে কি কি হতে পারে, সোর থ্রোট, ডিসফোনিয়া, তারপরে কি হতে পারে, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা যখন ওরাল সালবিউটামল অনেকদিন যাবত ইউজ করবো এগুলো হবে, প্লাস সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টস অফ স্টেরয়েড। ঠিক আছে, সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টস অফ স্টেরয়েড অনেকদিন যাবত যদি আমরা ডোজ একটু বাড়াই দিয়ে ইউজ করি দেখা যাবে সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টও শুরু হয়ে গেছে, যেমন আইট্রোজেনিক কুশিং সিনড্রোম, অস্টিওপোরোসিস তো পরে হয়, কিন্তু অন্যান্য যে অ্যাক্টিভ ইনফেকশন হতে পারে, তারপরে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, হ্যাঁ তারপর ডায়াবেটিস হতে পারে, এগুলো হতে পারে। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার ইনহেলড গ্লুকোকর্টিকয়েডস এর সুবিধা এবং অসুবিধা, মেরিটস ডিমেরিটস অথবা বলতে পারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, তারপরে তোমাদের এখান থেকে জিজ্ঞেস করবে যে ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমাতে তুমি স্টেরয়েড কোন রুটে দিবা। তো মনোযোগ দিয়ে শুনো, মাইল্ড ক্রনিক অ্যাজমা যদি হয় তখন আমরা রেগুলার বেসিসে ইনহেলড গ্লুকোকর্টিকয়েডস দিব। যদি মডারেট টু সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, ক্রনিক কেস, হ্যাঁ তখন যদি এটা আমাদের ইনহেলার রুটে গ্লুকোকর্টিকয়েডস নিয়ে তোমার পেশেন্ট রেসপন্ড না করে, দেন উই হ্যাভ টু ইউজ ওরাল প্রেডনিসোলন। ঠিক আছে, ওরাল প্রেডনিসোলন।
আচ্ছা, তারপরে oral prednisolone নেওয়ার পরে যখন পেশেন্ট কন্ডিশন ইমপ্রুভ করবে, দেন উই গো ব্যাক টু হচ্ছে ইনহেল গ্লুকোকর্টিকয়েডস, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে যে যদি সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমা ডেভেলপ করে, তখন আমাদের কি কি করতে হবে? পেশেন্ট যদি আনকনশিয়াস অবস্থায় থাকে, তখন আমাদের স্টেরয়েড কোন রুটে দিব? আইভি রুটে দিব হাইড্রোকর্টিসন, ঠিক আছে? আইভি হাইড্রোকর্টিসন দিতে হবে পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ না করা পর্যন্ত। আচ্ছা, এখানে তখন তোমাদের এই যে আইভি হাইড্রোকর্টিসন এখানে কি রোল প্লে করতেছে? আমরা জানি পারমিসিভ রোল প্লে করতেছে, ঠিক আছে? আর গ্লুকোজ ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা একটু আগে আমি বললাম যেখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি রোল প্লে করতেছে। তারপর অ্যান্টি ইনফ্ল্যামেটরি রোল কি কি করে সেগুলো বলবা। আচ্ছা, এখন আসো যে এই যে আমি তিনটা ভাগ করে বললাম, হ্যাঁ, যে ওরাল প্রেডনিসোলন, তো তোমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে তুমি ওরাল প্রেডনিসোলন তুমি 10 দিন দিলা অথবা 12 দিন তুমি কন্টিনিউয়াস দিলা, তারপরে তুমি হঠাৎ করে ওরাল প্রেডনিসোলনটা অফ করে দিলা, তোমার কি সমস্যা হতে পারে? হ্যাঁ, তখন অ্যাব্রাপ্ট উইথড্রয়ালের কারণে কি হয়? অ্যাকিউট অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে, যেটা তোমাদেরকে আমি গ্লুকোকর্টিকয়েডস হরমোনের সময় পড়ানোর সময় বলছি যে আমরা যদি প্রলং টাইম, ধরো মোর দ্যান 2 উইকস আমরা ইউজ করি, তারপরে আমরা সাডেনলি কি করি? গ্লুকোকর্টিকয়েডস উইথড্র করি, হ্যাঁ, পরের দিন থেকে দাও বন্ধ করে দিলাম, তখন কি হতে পারে? পেশেন্টের অ্যাকিউট অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। কেন? এটা তারপর জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য রিজন, তখন তোমাদের বলতে হবে বিকজ এটা কি হয়, প্রলং টাইম ইউজ করলে আমাদের যে ভিতরে যে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস যেটা থাকে, সেটা কি হয়? সেটা সাপ্রেস হয়ে যায়। তো কন্টিনিউয়াস আমরা যখন এক্সোজেনাস দিতে থাকি, তখন আমাদের ভিতরের যে অ্যাক্সিস সেটা সাপ্রেস হয়ে যায়। তখন আমরা যদি অ্যাব্রাপ্টলি গ্লুকোকর্টিকয়েডস বাইরে থেকে দেওয়া বন্ধ করে দিই, তখন কি হবে? দেয়ার উইল বি সাপ্রেশন অফ hypothalamo pituitary adrenal axis and there will be acute adrenal insufficiency. acute adrenal insufficiency হলে পেশেন্টের কিছু সিমটমস অ্যাপিয়ার করবে, ঠিক আছে? দেখা যাবে প্রচন্ড ট্রাঙ্কাল পেইন হবে, তারপরে পেশেন্টের ফিভার, ম্যালেজ, হ্যাঁ, তারপর হেডেক থাকবে এবং পেশেন্ট এরকম অবস্থায় পেশেন্ট মারাও যেতে পারে, ঠিক আছে? শকের জন্য মারাও যেতে পারে। সো অ্যাকুট অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা উইথড্র করব স্টেরয়েডটা টেপারিং ডোজে। এইটা তোমাদের কোশ্চেন করে যে তাহলে তুমি পেশেন্টকে কিভাবে স্টেরয়েডটা উইথড্র করতে বলবা? এটা হচ্ছে টেপারিং ডোজে উইথড্র করতে হবে, ঠিক আছে? প্রথমে আমরা একদিন পর পর দিব, হ্যাঁ, তারপরে প্রথমে হচ্ছে যে এরকম যদি আমরা একটা করে ট্যাবলেট দিই, তাহলে হাফটা করে দিতে হবে। হ্যাঁ, আমরা পরের দিকে কি করব? প্রথম 7 দিন একটা একটা করে দিলাম, তারপরে 7 দিন আধা আধা করে দিতে থাকবো, তারপরে একদিন পর পর দিব, তারপর 2 দিন পর পর দিব, হ্যাঁ, তারপর 3 দিন পর পর দিব, তারপরে এভাবে করে আস্তে করে উইথড্র করতে হবে, ঠিক আছে? তো এটা তোমাদের এখান থেকে জিজ্ঞেস করবে। তারপরে তোমাদের জিজ্ঞেস করে যে তোমাদের ওরাল স্টেরয়েড দিলে কি কি অ্যাডভার্স ইফেক্ট হয় এবং আমাদের এই সময় কি কি মনিটর করতে হবে, ঠিক আছে? যে ওরাল প্রেডনিসোলন আমরা দিলাম, ওরাল প্রেডনিসোলন দিলে পেশেন্টের কি কি মনিটর করতে হবে, ব্লাডে কিছু তোমার প্যারামিটারস গুলো আমাদের মনিটর করতে হবে, যেমন আমাদের ব্লাড প্রেশারটা মনিটর করতে হবে, রেগুলার চেক করতে হবে ব্লাড প্রেশার, ঠিক আছে? কারণ স্টেরয়েড দিলে কি হতে পারে? ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে সল্ট এন্ড ওয়াটার রিটেনশনের জন্য। তারপর আমরা কি চেক করব? ব্লাড গ্লুকোজ লেভেল চেক করব, ঠিক আছে? ব্লাড গ্লুকোজ লেভেল কি হবে? স্টেরয়েড দিলে ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে, ঠিক আছে? তারপরে পেশেন্টকে দেখতে হবে অন্যান্য কোনো সাইন সিমটমস অ্যাপিয়ার করছে কিনা। আইট্রোজেনিক কুশিং সিমটমস এর কিছু আমরা জানি যে কিছু কতগুলো ইয়ে আছে। তারপর পেপটিক আলসার ডিজিজ, এটা আমাদের দেখতে হবে যে পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ যাতে ডেভেলপ না করে, এই জন্য তাকে রেগুলার বেসিসে কি H2 ব্লকার অথবা প্রোটন পাম্প ইনহিবিটরস দিতে হবে। হ্যাঁ, স্টেরয়েডে কিন্তু খুব তাড়াতাড়ি পেট ফুটাও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এগুলো আমাদের চেক করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা তোমাদের জিজ্ঞেস করে যে আমরা কি কি মনিটর করব, রেগুলার চেক আপের মধ্যে আমাদের কি কি থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপরে এরপরে তোমাদের এখান থেকে আর কোশ্চেন করবে, যেগুলো রিটেনের কোশ্চেন, সেগুলো হচ্ছে যে লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট, তারপর সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, এগুলো কিভাবে কাজ করে, তারা কি করে? দে ইনহিবিটস ব্রঙ্কো কনস্ট্রিকশন, ঠিক আছে? তারা ব্রঙ্কো কনস্ট্রিকশন কে প্রিভেন্ট করে কিন্তু ব্রঙ্কো ডাইলেটেশন করতে পারে না। দ্যাটস ওয়াই দে আর ইউজড অ্যাজ প্রোফাইলেক্টিক ড্রাগ, ঠিক আছে? লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট, তারপর কিটোটিফেন,
তারপরে তোমার এগুলো তারা কি করে, তারা অ্যালার্জেন্স গুলোকে ইনহিবিট করে যাতে টু প্রিভেন্ট ব্রঙ্কো কনস্ট্রিকশন। তুমি অনেকদিন যাবত ইউজ করতে থাকলে তখন আমরা কি পাবো, তখন আমরা যে এদের বেনিফিশিয়াল ইফেক্ট গুলো পাবো। ঠিক আছে, তো এই গেল হচ্ছে তোমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা গুলো করে আরেকটা কোশ্চেন তোমাদের করে ট্রিটমেন্ট অফ অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটা পুরোটা ট্রিটমেন্ট জিজ্ঞেস করে। তো তখন তোমাদেরকে শুরু করতে হবে নেবুলাইজেশন থেকে। ঠিক আছে, যদি পেশেন্ট কনসিয়াস থাকে তখন হচ্ছে ওরাল ট্যাবলেট প্রেডনিসোলন, আর যদি পেশেন্ট আনকনসিয়াস থাকে তখন ইনজেকশন হাইড্রোকর্টিসন। ঠিক আছে, তো প্রথমে শুরু হবে নেবুলাইজড সালবুটামল। সালবুটামল অ্যালোন যদি কন্ট্রোল করতে না পারে, সালবুটামলের সাথে ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড অ্যাড করতে হবে ইন নেবুলাইজেশন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি পেশেন্ট কনসিয়াস থাকে তাহলে ওরাল প্রেডনিসোলন, আর যদি আনকনসিয়াস থাকে তাহলে ইনজেকশন হাইড্রোকর্টিসন দিতে হবে। কেন দিব? ফর ইটস পারমিসিভ রোল। এটা কি করবে, যে অ্যাড্রিনালিন, যেটা অ্যাড্রিনালিনের সেনসিটিভিটি টুয়ার্ডস ক্যাটেকোলামাইন এটা বাড়ায় দিবে। ঠিক আছে, অ্যাড্রিনার্জিক রিসেপ্টরের sensitivity towards catecholamine, that means adrenaline noradrenaline প্রতি বাড়ায় দিবে। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, এরপরে আসো যে আমাদের পরের এখান থেকে কোশ্চেন মোটামুটি এগুলাই তোমাদেরকে জিজ্ঞেস করবে। আর হলো যে তো সিভিয়ার অ্যাকুটের মধ্যে আমরা বললাম ইনহেলেশন, তারপর নেবুলাইজেশন, তারপর হচ্ছে ইন্ট্রাভেনাস হাইড্রোকর্টিসন অর ওরাল প্রেডনিসোলন কেন নিচ্ছি, কিভাবে নিব। আরেকটা হচ্ছে যদি নেবুলাইজেশন অ্যাভেলেবল না থাকে তখন আমরা কি দিব, ইনজেকশন অ্যামানোফাইলিন আইভি দিতে হবে স্লোলি। আইভি স্লোলি ওভার 10 to 15 মিনিটস। এখানে তোমাদের প্রসিডিউর অফ অ্যামানোফাইলিন ইনজেকশন এটা জিজ্ঞেস করবে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের সিভিয়ার অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমা সেটার ট্রিটমেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা রিলেটেড সমস্ত কোশ্চেন, এর বাইরে আর এখান থেকে কোনো কোশ্চেন করবে না। আচ্ছা, নেক্সট টপিক কি? নেক্সট টপিক আমরা চলে যাচ্ছি অ্যান্টিমাইক্রোবিয়ালস এর খুব ইম্পর্টেন্ট 2টা টপিক, যেটা অ্যান্টিটিউবারকুলার থেকে শুরু করি, কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে ভাইবার সময় আইদার অ্যান্টিটিউবারকুলার অথবা অ্যান্টি ম্যালেরিয়াল থাকবে। ঠিক আছে, তো অ্যান্টিটিউবারকুলার খুবই সহজ, অ্যান্টিটিউবারকুলারটা সবচেয়ে ইজি। অ্যান্টিটিউবারকুলার থেকে তোমাদের প্রথমে জিজ্ঞেস করে ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগস এর নাম বলো। এখানে কিন্তু আমরা মানে আমাদেরকে 4টা পেতাম, কিন্তু এখন 5টাই বলতে হবে। দ্যাট মিন্স তোমাদের আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, স্ট্রেপ্টোমাইসিন এন্ড পাইরাজিনামাইড। স্ট্রেপ্টোমাইসিনটা এখন কিন্তু আবার যোগ করা হয়েছে, কেন এটা আমি বলছি। তাহলে ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার বলে 5টা ড্রাগের নাম বলবা। আচ্ছা, ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার এদেরকে ফার্স্ট লাইন কেন বলা হয়? কারণ এদের ইফিকাসি বেশি, সাইড ইফেক্ট কম। মনে রাখো, ইফিকাসি বেশি, সাইড ইফেক্ট কম। সেকেন্ড লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগস গুলোর ইফিকাসি কম, টক্সিসিটি বেশি। ঠিক আছে, ইফিকাসি কম, টক্সিসিটি বেশি। সেকেন্ড লাইন ড্রাগস গুলোর মধ্যে কোনগুলা ইউজ করে? প্যারামাইনোস্যালিসাইলিক অ্যাসিড, হ্যাঁ, আরো অনেকগুলো ড্রাগ আছে, অ্যামাইকেসিন, তারপর সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, এগুলো ইউজ করে। এটিপিক্যাল টিউবারকুলোসিস, যে নিউমোনিয়া বলো বা টিউবারকুলোসিস, এটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অথবা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস, এগুলোর ক্ষেত্রে কিন্তু সেকেন্ড লাইন ড্রাগ গুলো ইউজ করা হয়। ওকে, আচ্ছা, এরপরে তোমাদেরকে এখান থেকে কোশ্চেনে চলে যাবে যে অ্যান্টিটিউবারকুলার ড্রাগস, ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগস এর প্রত্যেকটার একটা করে অ্যাডভার্স এফেক্ট বলো। এটা একদমই পেড কোশ্চেন। এই অ্যাডভার্স ইফেক্ট গুলো বলো। অ্যাডভার্স ইফেক্টের সময় যেমন ধরো আইসোনিয়াজাইডের অ্যাডভার্স ইফেক্ট কি হয়? পেরিফেরাল নিউরোপ্যাথি করে, হ্যাঁ, এই স্লো অ্যাসিটাইলেটসে, র্যাপিড অ্যাসিটাইলেটসে হেপাটোসেলুলার নেক্রোসিস করে, এগুলো জিজ্ঞেস করবে। তো পেরিফেরাল নিউরোপ্যাথি যে করে এটা জিজ্ঞেস করে, পেরিফেরাল নিউরোপ্যাথি কিভাবে করে, এটা কিন্তু তোমাদের ব্যাখ্যা সহ জানতে চাবে। আচ্ছা, পেরিফেরাল নিউরোপ্যাথি কিভাবে করে এটা আমি পরে বলতেছি, আগে সবগুলোর অ্যাডভার্স ইফেক্ট বলে নিই। যে
আইসোনিয়াজাইড, তারপর রিফাম্পিসিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফ্লু লাইক সিমটমস, আর হচ্ছে হেপাটোটক্সিসিটি। ঠিক আছে, তো ফ্লু লাইক সিমটমস অনেকে শুনলে একটু আমাদের এখানে ফ্লু লাইক সিমটমস পড়ানো হয়, কারণ এটা হচ্ছে আদার দেন হেপাটোটক্সিসিটি। হেপাটোটক্সিসিটিটা আসলে অ্যান্টিটিউবারকুলার ফার্স্ট লাইন সবগুলো ড্রাগে হেপাটোটক্সিসিটি করে। ঠিক আছে, তো রিফাম্পিসিনের এই জন্য ফ্লু লাইক সিমটমস, এটা হচ্ছে এটার হার্মফুল ইফেক্ট। আর রিফাম্পিসিনের তোমাদের জিজ্ঞেস করে হার্মলেস ইফেক্ট কোনটা, সেটা হচ্ছে রেড or orange coloration of urine। ঠিক আছে, রেড or orange discoloration of urine হয়, যেটা থেকে পেশেন্ট ভয় পেয়ে যায় এবং সে কমপ্লেন করবে যে আমার পেশাবের সাথে রক্ত যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার হার্মলেস ইফেক্ট অফ রিফাম্পিসিন। হার্মলেস ইফেক্ট অফ রিফাম্পিসিন, যেটা পেশেন্ট তোমাকে কমপ্লেন করবে ভয় পেয়ে, তখন তোমাদেরকে আশ্বস্ত করতে হবে যে না, এটা ড্রাগের জন্য হইতেছে, এটা ড্রাগ বন্ধ করলে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে রিফাম্পিসিন। তারপর হলো আইসোনিয়াজাইড বললাম, তারপরে পাইরোসিনামাইড কি করে, হাইপার ইউরেসিমিয়া। ঠিক আছে, গাউটি আর্থ্রাইটিস করে। ইথাম্বিউটল কি করে, অপটিক নিউরাইটিস। ইথাম্বিউটল অপটিক নিউরাইটিস। আর স্ট্রেপ্টোমাইসিন কি করে, অটোটক্সিসিটি। অটোটক্সিসিটি। এখন এইগুলো বলার পরে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে পেরিফেরাল নিউরোপ্যাথি আইসোনিয়াজাইড কিসের জন্য করে, কেন করে, এটা তোমাদের এক্সপ্লেনেশন জানতে চায়। কারণ হচ্ছে আইসোনিয়াজাইড তোমার কি করে, ভিটামিন B6 কে ইউটিলাইজ করে। যখন এটা মেটাবলিজমের জন্য এটা কি করে, ভিটামিন B6 মানে পাইরিডক্সিনটাকে ইউটিলাইজ করে। তো ইউটিলাইজ করলে কি হয়, পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি হয়। ঠিক আছে, এর জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে। তো তখন তোমাদেরকে জিজ্ঞেস বলবে যে তাহলে কি তুমি ড্রাগ অফ করে দিবা, তখন তুমি বলবা যে না, আমরা কি করব, এটার সাথে ভিটামিন B6 সাপ্লিমেন্টেশন করব। ঠিক আছে, তোমরা বলবে যে ভিটামিন B6 সাপ্লিমেন্টেশন করবো। ঠিক আছে, আচ্ছা এরপরে এখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করবে পাইরেজিনামাইড রেজিমেনে কেন অ্যাড করা হলো, পাইরেজিনামাইড অ্যাড করার সুবিধাটা কি। আচ্ছা, পাইরেজিনামাইড অ্যাড করার সুবিধাটা কি, পাইরেজিনামাইড কিলস দি ডরমেন্ট ব্যাসিলাই। ঠিক আছে, পাইরেজিনামাইড কিলস দি ডরমেন্ট ব্যাসিলাই অর পারসিস্টার্স বলে, এদেরকে কি বলে, পারসিস্টার্স, ডরমেন্ট অবস্থায় থেকে যায়। টিউবারকুলোসিস হচ্ছে ইট ইজ আ নটোরিয়াস ওয়ান। এটাতে অনেক ধরনের মানে ব্যাসিলাই গুলো অনেকটা স্টেজে থাকে, কতগুলো অ্যাক্টিভ অবস্থায় থাকে, কতগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, কতগুলো ডরমেন্ট অবস্থায় থাকে। ঠিক আছে, কতগুলো থাকে অ্যাক্টিভলি মাল্টিপ্লাইং অবস্থায়। হ্যাঁ, তো এটা বিভিন্ন স্টেজে আমাদের বডিতে থাকে, যার কারণে যে সবগুলো ড্রাগ সবগুলো স্টেজে কাজ করতে পারে না। পাইরিজিনামাইডটা কাজ করে কোন স্টেজে, এটা কাজ করে ইট অ্যাক্টস অন স্লোলি মাল্টিপ্লাইং অর ডরমেন্ট ব্যাসিলাই, যার কারণে পাইরিজিনামাইডটা আমরা যখন অ্যাড করি এটা সেই পারসিস্টেন্স গুলোকে কিল করে। এবং কিল করার কারণে কি হলো, আমাদের ড্রাগের রেজিমেন্টটা আগে ছিল 9 মান্থস টু 12 মান্থস, পাইরিজিনামাইড অ্যাড করার কারণে আমাদের এই রেজিমেন্টটার ডিউরেশন অফ অ্যাকশন কি হয়ে গেল, শর্ট হয়ে গেল। শর্ট হয়ে 9 মান্থস থেকে কি হয়ে গেল, 6 মান্থসে চলে আসলো। It shortens the duration of 9 months regimen to 6 months। ঠিক আছে, তাহলে পাইরিজিনামাইড অ্যাড করার সুবিধা হচ্ছে দুইটা, একটা হচ্ছে it kills the persisters or dormant bacilli, আরেকটা হচ্ছে এটা কি করে, addition of pyrazinamide into the regimen shortens the duration of regimen from 9 months to 6 months। ঠিক আছে, এটা হচ্ছে পাইরিজিনামাইড অ্যাড করার সুবিধা ইন অ্যান্টিটিউবারকুলার রেজিমেন। আচ্ছা এরপর তোমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করে যে তোমরা অ্যান্টিটিউবারকুলার 6 মান্থস রেজিমেনটা লেখো। এটা তোমরা জানো ইনিশিয়েশন ফেজে কয়টা ড্রাগ, কন্টিনিউশন ফেজে কয়টা ড্রাগ, এটার বলার কিছু নাই। আচ্ছা এরপরে তোমাদের আরেকটা কোশ্চেন করে যে ইথাম্বিউটল অপটিক নিউরাইটিস করে। ঠিক আছে, তো তোমাদের কি হয়, ভিজুয়াল অ্যাকুইটিটা লস হয়ে যায়। এটা আমরা যারা অ্যাডাল্ট পারসন তারা আমরা বলতে পারবো, কিন্তু children below 5 years of age they cannot tell about the visual acuity। তারা এটা বলতে পারবে না, তার চোখের ভীষণ যখন প্রবলেম করবে সে কিছু বলতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য ইথাম্বিউটলটা বিলো 5 ইয়ার্স আমরা দিব না, ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন চিলড্রেন বিলো 5 ইয়ার্স। ঠিক আছে, এদের জন্য আমরা হচ্ছে কোনটা দিব, আমরা হচ্ছে দিব হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। ঠিক আছে, তখন এদেরকে আমরা দিব হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। এই জন্য স্ট্রেপ্টোমাইসিনটা আবার ফার্স্ট লাইনে অ্যাড করা হলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এইগুলো কোশ্চেন হচ্ছে আমাদের অ্যান্টিটিউবারকুলার ড্রাগস থেকে। তারপরে তোমাদের এখানে জিজ্ঞেস করবে হোয়াট ডু মিন বাই ডটস। ডটস বলতে কি বুঝো, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স।
এটাতে কি করে, এই ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, এটা তোমাদের শর্ট নোট হিসেবে আসে। এটার জন্য তোমাদের সুন্দর করে লেখা আছে, ওইটাই করে মুখস্থ করে লিখবা খাতার মধ্যে। বলার সময় তোমাদেরকে জিজ্ঞেস করে যেখানে কি করে, তোমরা বলবা হেলথ ওয়ার্কার যারা থাকে তারা পেশেন্টের বাসায় যেয়ে কি করে, পেশেন্টকে নিজের হাতে ড্রাগটা খাওয়ায় দেয়, ঠিক আছে, ওষুধটা খাওয়ায় দেয়। তাহলে কি হলো, যে পেশেন্ট যে ওষুধটা নিল সেটা এনশিওর হলো, ঠিক আছে। যেহেতু এটা অনেক লম্বা সময়ে ট্রিটমেন্ট চলে, 6 মাস, এবং পেশেন্ট দেখা যায় 1 মাসের মধ্যেই ভালো হয়ে যায়, ঠিক আছে। তাদের কি হয়, তাদের সাইন সিমটমস চলে যায়, তখন পেশেন্ট বলে যে আমি খামাখা কেন ওষুধ খাবো, হ্যাঁ। সে আর তখন আর ওষুধগুলো নিতে চায় না, যেহেতু ওষুধগুলো সাইড ইফেক্ট আছে, তা নিতে খারাপ লাগে। আসলে এগুলা আবার যে তোমাদের সেই স্বাস্থ্য ক্লিনিক থেকে নিয়ে আসতে হয়, যদিও বিনা পয়সায় দেয়, তারপরে নিয়ে আসতে কষ্ট লাগে। তারপর আবার এগুলা বাইরে বেচা যায় অনেক দামে, অনেকগুলা ইয়ে আছে এখানে, যেহেতু গরিব মানুষেরই বেশি হয়, তারা এগুলো নিয়ে বেচে দেয়। সো এই জন্য যাতে, কিন্তু আমরা কি জানি, আমরা তো জানি যে টিউবারকুলোসিস এর নটোরিয়াস হয়, তাই না। এটা যদি আমরা ওষুধ ঠিক মতো না নিই, তখন কি হবে, রেজিস্ট্যান্স গ্রো করে যাবে। রেজিস্ট্যান্ট স্ট্রেন গ্রো করলে এটা খুব ডেঞ্জারাস। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এন্ড এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস কেন গ্রো করে, বিকজ পেশেন্ট তারা কি করে, নিয়মিত ওষুধগুলো খায় না, তারা ওষুধগুলো না নিয়ে এগুলো কি করে, তখন দেখা যাবে বাইরে বেঁচে দিচ্ছে, তার ভালো লাগতেছে সে নিয়ে বেঁচে দিল। সো পেশেন্টটা কি হয়ে গেল, দ্য পেশেন্ট বিকামস রেজিস্ট্যান্ট টু দা ড্রাগস। সো তখন আর কিন্তু ভালো হতে চাবে না টিউবারকুলোসিস, এবং আলটিমেটলি সে কি করবে, পরে আশেপাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যেও তারা সে কি করবে, রোগ ছড়াবে। সো এইগুলো প্রিভেন্ট করার জন্য তখন সরকার থেকে একটা ইয়ে নিল, যে তার ইনিশিয়েটিভ না হলো যে তারা কি করবে, পেশেন্টকে বাড়ি বাড়ি যে ওষুধ খাওয়াই দিয়ে আসবে। এটা কি বলা হয়, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে ডটস। এরপর আসো যে এখান থেকে তোমাদের আরো 2টা কোশ্চেন, সেটা হচ্ছে রিটেনের। এগুলো ভাইরা ইউজুয়ালি জিজ্ঞেস করে না, যে তোমার রিফাম্পিসিন এবং আইসোনিয়াজেনের মেকানিজম অফ অ্যাকশন, ঠিক আছে। রিফাম্পিসিন আর আইসোনিয়াজেন কি করে, মাইকোলিক অ্যাসিড সিনথেসিস করে কাজ করে, আর রিফাম্পিসিন কি করে, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইমকে ইনহিবিট করে কাজ করে, ঠিক আছে। এগুলা এতটুকু বলতে পারলেই হবে, আর কিছু লাগবে না, এখানে আর কিছু জিজ্ঞেস করে না। আচ্ছা, এরপরে তোমার এখান থেকে কোশ্চেন, তোমাদের এটা বললাম, ট্রিটমেন্ট রেজিমেন শর্ট কোর্স, পাইরাজিনামাইডের অ্যাডভান্টেজ, কেন রেজিমেনে অ্যাড করা হলো, তারপর হচ্ছে রিফাম্পিসিন, আইসোনিয়াজাইডের মেকানিজম অফ অ্যাকশন, এবং এদের প্রত্যেকের একটা করে অ্যাডভার্স ইফেক্ট, ঠিক আছে। তাহলে মোটামুটি কিন্তু অ্যান্টি টিউবারকুলার ড্রাগস থেকে তোমাদের এই কয়টা কোশ্চেনই জিজ্ঞেস করে। আরেকটা হচ্ছে অ্যান্টি টিউবারকুলার কম্বাইন্ড কেন দেওয়া হয়, কম্বিনেশন অফ অ্যান্টি টিউবারকুলার ড্রাগস কেন দিচ্ছি, হোয়াট ইজ দ্য রেশনাল অফ ইউজিং কম্বাইন্ড অ্যান্টি টিউবারকুলার থেরাপি। আচ্ছা, আমরা তোমাদেরকে আগে বলছিলাম যে একটা মাত্র জায়গা যেখানে রেশনাল ইউজ করা, কেন, টু ডিলে দ্য ইমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্স। প্রথম কথাই বলবো এটা, টু ডিলে দ্য ইমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্স। অ্যান্টি টিউবারকুলার ড্রাগস গুলো যখন আমরা সিঙ্গেল ইউজ করি, খুব তাড়াতাড়ি ড্রাগ রেজিস্ট্যান্স গ্রো করে যায়, কিন্তু যখন আমরা এই 4টা ড্রাগ একসাথে দিই, তখন ড্রাগ রেজিস্ট্যান্স খুবই স্লো, ঠিক আছে। ডেভেলপমেন্ট অফ ড্রাগ রেজিস্ট্যান্স খুবই স্লো। এই জন্য আমরা টু ডিলে দ্য ইমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্স 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে টু রিডিউস দি অ্যাডভার্স ইফেক্টস অফ ইন্ডিভিজুয়াল ড্রাগ, টু রিডিউস দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ইন্ডিভিজুয়াল ড্রাগ। কারণ আমি যখন ইন্ডিভিজুয়াল অ্যান্টি টিউবারকুলার ড্রাগস দেবো, তাদের ডেফিনেটলি তাদের ডোজ অনেক বেশি লাগবে। যখন আমি কম্বিনেশনে দিচ্ছি, তখন এই ড্রাগস গুলোর ডোজ অনেক কম লাগে, ঠিক আছে। তাহলে এই 2টা কারণে হচ্ছে আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগস গুলোকে কম্বিনেশন থেরাপি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের আরেকটা জিজ্ঞেস করে প্রিন্সিপালস অফ অ্যান্টি টিউবারকুলার কেমোথেরাপি। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যান্টি টিউবারকুলার কেমোথেরাপি। তো প্রিন্সিপালটা কি, প্রথমেই হচ্ছে 1 নম্বর হলো টু ডিলে দ্য ড্রাগ রেজিস্ট্যান্স, তারপরে 2 নম্বর হচ্ছে টু কিল অ্যাক্টিভলি মাল্টিপ্লাইং ব্যাসিলাই so that the patient becomes non-infective, so that the patient becomes non-infective to the others, হ্যাঁ, যাতে ক্যারিয়ার স্টেজটাকে প্রিভেন্ট করা যায়, ঠিক আছে। পেশেন্টকে নন ইনফেক্টিভ করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। অ্যাক্টিভলি মাল্টিপ্লাইং ব্যাসিলাই গুলোকে যদি আমরা কিল করতে পারি, তাহলে পেশেন্টটা কি হয়ে যাবে, সে হি বিকামস নন ইফেক্টিভ টু দি আদার্স।
ঠিক আছে, তখন তার ক্যারিয়ার স্টেজ যেটা সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। তাহলে দিস আর দি প্রিন্সিপালস অফ এন্টি টিউবারকুলার কেমোথেরাপি। এটা তোমরা পড়ে নিবে, এটা তোমাদের ন্যাশনাল গাইডলাইনে লেখা আছে কিসের জন্য এন্টি টিউবারকুলার কেমোথেরাপি আমরা দিচ্ছি। ঠিক আছে, তাহলে দিস আর দি কোশ্চেন্স ফ্রম এন্টি টিউবারকুলার ড্রাগস বোথ ভাইভা এন্ড রিটেন। নেক্সট আসো এন্টি ম্যালেরিয়াল ড্রাগ। এন্টি টিউবারকুলার ড্রাগটা যেমন সোজা, এন্টি ম্যালেরিয়ালটা একটু কঠিন। ঠিক আছে, তো এন্টি ম্যালেরিয়াল থেকে প্রথমেই তোমাদের কোশ্চেন করবে যে ক্যাটাগরাইজ দ্য ড্রাগস ইউজড ইন ম্যালেরিয়া। এটা একটা, তো ম্যালেরিয়ার ড্রাগ গুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ব্লাড সাইজোন্টিসাইড এন্ড টিস্যু সাইজোন্টিসাইড। তো ব্লাড সাইজোন্টিসাইডস গুলোর নাম আর টিস্যু সাইজোন্টিসাইডস হচ্ছে যে তোমাদের প্রিমাকুইন, পাইরিমিথামিন, প্রোগুয়ানিল, এই তিনটা হচ্ছে টিস্যু সাইজোন্টিসাইড, আর বাদ বাকি যতগুলো ড্রাগ আছে সব হচ্ছে ব্লাড সাইজোন্টিসাইড। ঠিক আছে, তো প্রথম মানে ফার্স্ট ড্রাগ কোনটা ছিল সেটা হচ্ছে ক্লোরোকুইন। ঠিক আছে, ক্লোরোকুইন, অ্যামোডায়াকুইন, হ্যাঁ, তারপরে কুইনিন ডেরিভেটিভস এর মধ্যে কুইনাইন আছে, হ্যাঁ, তারপরে বাদ বাকি ড্রাগের মধ্যে আর্টিমিসিনিন, আর্টিমিথার, যেটা এখন সবচেয়ে বেশি ইউজ হয়, আর্টিমিসিনিন এন্ড আর্টিমিথার ড্রাগস, এটা হচ্ছে নিউয়ার ড্রাগ। তারপরে হ্যালোফেন্টিন, লুমেফেন্ট্রিন, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্যান্সিডার, হ্যাঁ, এই ড্রাগস গুলো হচ্ছে সব ব্লাড সাইজোন্টিসাইডস। আচ্ছা, এরপরে তোমাদের এখান থেকে চলে যায় রাইট ডাউন দি ড্রাগ ট্রিটমেন্ট অফ ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট ফ্যালসিপারাম ম্যালেরিয়া। ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট ফ্যালসিপারাম ম্যালেরিয়া, অথবা তোমাদের জিজ্ঞেস করতে পারে যে রাইট ডাউন দি ড্রাগ ট্রিটমেন্ট অফ প্লাজমোডিয়াম ভাইভেক্স ম্যালেরিয়া। ঠিক আছে, এভাবে করে কোশ্চেন জিজ্ঞেস করবে। তো তোমাদের হচ্ছে যে ড্রাগ অফ ফার্স্ট চয়েস যেটা, এখন যেহেতু ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট যদি প্লাজমোডিয়াম ভাইভেক্স বলে আর ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম বলে, তাহলে তোমাদের কি হবে অ্যান্সার? তো এখন তোমাদের ড্রাগ অফ চয়েস যেটা সেটা হচ্ছে কোআরটেম। এটা তোমাদের ন্যাশনাল গাইডলাইন থেকে কিন্তু সব একই সমস্ত মেডিকেল কলেজে এটা তোমাদের দেখায় দেওয়া হয়েছে, ট্যাবলেট কোয়ার্টেম। তোমাদের কোয়ার্টেমের মধ্যে কি থাকে সেটা তোমাদের জিজ্ঞেস করবে, কোয়ার্টেমের মধ্যে কি থাকে, লুমেফেন্ট্রিন, আর্টিমিথার থাকে। ঠিক আছে, সেটা কোনটা, কোন ড্রাগের কত ডোজ এবং কতদিন দিতে হবে এটা পড়বা। আচ্ছা, এরপরে তোমাদের জিজ্ঞেস করবে প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং প্লাজমোডিয়াম ওভেল আর ম্যালেরি, তার জন্য আমরা প্রিমাকুইন কতদিন দিব, আর হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের জন্য প্রিমাকুইন দিব। খুব ইম্পর্টেন্ট কথা শুনে রাখো, প্লাজমোডিয়াম ভাইভেক্স, ম্যালেরি, এই দুটোতে কি হয় আমরা জানি, এদের রিল্যাপস হয়। ঠিক আছে, এদের রিল্যাপস হয়, কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম যদিও এটা সবচেয়ে ডেঞ্জারাস, কিন্তু এটার কিন্তু রিল্যাপস হয় না, রিল্যাপস হয় না। তাহলে প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং ম্যালেরিয়াতে কিন্তু রিল্যাপস হয়। রিল্যাপসটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, রেডিক্যাল কিওরের জন্য, ফর রেডিক্যাল কিওর, কথাটা শোনো, ফর রেডিক্যাল কিওর আমরা কি দিব, প্রিমাকুইন ট্যাবলেট দিব। এটার প্রিমাকুইন ট্যাবলেটের সিঙ্গেল ডোজ কত, 50 মিলিগ্রাম। ঠিক আছে, প্রিমাকুইন ট্যাবলেট, প্রিমাকুইন সিঙ্গেল ডোজ 15 মিলিগ্রাম ফর কতদিন, 10 to 14 days, for 10 to 14 days for radical cure, 10 to 14 days for radical cure, কিসেতে, ভাইভেক্স এন্ড ম্যালেরি। আচ্ছা, আর প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের সময় প্রিমাকুইন কতটুকু দিব, প্রিমাকুইন সিঙ্গেল ডোজ মানে 15 মিলিগ্রাম তিনটা দিব, 45 মিলিগ্রাম। ঠিক আছে, 3 45, 15 মিলিগ্রাম করে ট্যাবলেট আমরা 45 মিলিগ্রাম দিব সিঙ্গেল ডোজ। কোথায় দিব, প্লাজমোডিয়াম ফ্যালসিপারামে দেব, প্লাজমোডিয়াম ফ্যালসিপারামে সিঙ্গেল ডোজ দেব। কেন সিঙ্গেল ডোজ দিচ্ছি, ফর গ্যামেটোসাইডাল অ্যাকশন। ঠিক আছে, তাহলে প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং ম্যালেরিয়াতে দিচ্ছি কেন, ফর রেডিক্যাল কিওর, আর প্লাজমোডিয়াম ফ্যালসিপারামে কেন দিচ্ছি, ফর গ্যামেটোসাইডাল অ্যাকশন। গ্যামেটোসাইডাল অ্যাকশন মানে কি, মানুষ থেকে যাতে আবার মসকুইটোতে না যেতে পারে। ঠিক আছে, গ্যামেটোসাইট যেন আবার মসকুইটোতে যে আবার তারা ইনফেক্টিভ ডিজিজ আবার প্রডিউস করতে না পারে, সেই জন্য আমরা গ্যামেটোসাইডাল অ্যাকশনের জন্য আমরা কি দিব, প্রিমাকুইন দিব 45 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ ইন কেস অফ প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইন ড্রাগ কোনটা, কোয়ার্টেম। ঠিক আছে, ফার্স্ট লাইন ড্রাগ কোনটা, কোয়ার্টেম। আর সেকেন্ড লাইন ড্রাগ ইন কেস অফ ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট কেস, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে কুইনাইন। আচ্ছা, এখন আসবো এরপরে তোমাদেরকে জিজ্ঞেস করবে বা তোমাদের রিটেনের কোশ্চেন যেটা আসে যে রাইট ডাউন মেকানিজম অফ অ্যাকশন অফ ক্লোরোকুইন অর কুইনাইন।
তো দুইটারই কিন্তু মেকানিজম অফ অ্যাকশন একই। ক্লোরোকুইন বা কুইনাইন যেটা বলো, যে এটাকে হিমোগ্লোবিনটাকে কি করে, হিমোগ্লোবিনটাকে তোমার টক্সিক হিমোগ্লোবিন প্রডিউস করে, ফ্রি হিমোগ্লোবিন হতে দেয় না, যার কারণে কি হয়, তারপর আলটিমেটলি সে এটাকে মেরে ফেলে, ঠিক আছে, জার্মসটাকে মেরে ফেলে। সো এইটা হচ্ছে, তোমরা এটা পড়ে নেবে, এটা আমি এখন এই মেকানিজম বলতে গেলে আর সময় নেই। আচ্ছা, তারপরে আসো ক্লোরোকুইনের, এখান থেকে ক্লোরোকুইন অথবা কুইনাইনের মেকানিজম অফ অ্যাকশন এটা। আরেকটা হচ্ছে সাথে হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লোরোকুইন। ক্লোরোকুইনের অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে। তো প্রথম অ্যাডভার্স ইফেক্ট কি করে, প্রোটিয়াস করে, এটা হচ্ছে কমন অ্যাডভার্স ইফেক্ট। আনকমন অ্যাডভার্স ইফেক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নসিয়া ভমিটিং। তারপরে অন্যান্যগুলো তোমাদের যা যা আছে তোমাদের সেগুলো বলা, ঠিক আছে। তো ক্লোরোকুইন তোমার মেগাপ্লাস্টিক অ্যানিমিয়া করতে পারে। তারপরে যেহেতু ক্লোরোকুইনটা কোথায় জমা হয় এটা জিজ্ঞেস করবে, ইম্পর্টেন্ট, যে ক্লোরোকুইনটা রেটিনাতে জমা হয়, ঠিক আছে। তাহলে কি করে, ক্লোরোকুইন রেটিনোপ্যাথি করে, ঠিক আছে, ক্লোরোকুইন রেটিনোপ্যাথি করে। তারপরে ক্লোরোকুইন আমরা যদি র্যাপিড ইন্ট্রাভেনাস ইনজেকশন দিই, এটা হাইপারটেনশন করতে পারে, হাইপোগ্লাইসেমিয়া করতে পারে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্টস অফ ক্লোরোকুইন। প্রেগন্যান্সিতে তোমরা কোন অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস দিবা? যদি কখনো কারো প্রেগনেন্ট ওমেনকে আমাদের যদি ম্যালেরিয়া হয়, তখন কি করতে হবে, তখন ক্লোরোকুইন হচ্ছে সবচেয়ে সেফ ড্রাগ। কিন্তু যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট কেস থাকে, তখন আমরা কুইনাইন দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, অন্য ড্রাগস যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেশিরভাগই টেরাটোজেনিক ইফেক্ট আছে। যদি কুইনাইন কি, কুইনাইন ইজ এন অ্যাবর্টিফিসেন্ট, কিন্তু রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে আমরা কি করব, কুইনাইনটাই ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তারপরে আর প্রেগনেন্সিতে, তাহলে এটা গেল যে প্রেগনেন্সিতে আমরা রিস্ক বেনিফিট রেশিও দেখে পেশেন্টের যান বাঁচানোর উপর নির্ভর করে যে আমরা কোন ড্রাগস দিব। সবচেয়ে সেফ ড্রাগ ইন্টারনেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা, কেমোপ্রোফাইলেক্সিস অফ ম্যালেরিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কেমোপ্রোফাইলেক্সিস কি দিয়ে দিয়ে করা যায়। তোমরা মনে রাখবে, কুইনাইন এবং আর্টিমিথার ড্রাগস ছাড়া অন্য সবগুলো দিয়ে কেমোপ্রোফাইলেক্সিস করা যায়। যে কোনো একটা ড্রাগস দিয়ে কেমোপ্রোফাইলেক্সিস শিখবা, সেটা হচ্ছে ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট কেসে অন্য ড্রাগ গুলো দিয়ে, আর ক্লোরোকুইন সেনসিটিভ কেসে ক্লোরোকুইন দিয়ে আমরা কি করব, কেমোপ্রোফাইলেক্সিস করব। তো কেমোপ্রোফাইলেক্সিস দুইটা জিনিস শিখবা, একটা ক্লোরোকুইন দিয়ে, আর ক্লোরোকুইন ছাড়া অন্য কোনো একটা ড্রাগ দিয়ে তোমরা কেমোপ্রোফাইলেক্সিস শিখে নিবা। আচ্ছা, এটা শুরু করবা কবে আর শেষ করবা কবে এটা আমি বলে দিচ্ছি, যে আমরা কেমোপ্রোফাইলেক্সিস শুরু করব, should be started 1 week before entering the endemic area, and it should be continued 4 weeks after traveling from endemic area, ঠিক আছে, মনে থাকবে যে আমরা কোনো প্যান্ডেমিক এরিয়াতে যাই অথবা ইয়েতে যাই, আমরা কি করব, ম্যালেরিয়া ম্যালেরিয়া জোন যেগুলো, সেখানে যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে ড্রাগসটা শুরু করব, এবং ম্যালেরিয়া এন্ডেমিক জোন থেকে আমরা ফেরত আসার পরে 4 সপ্তাহ অথবা 1 মাস পুরো ড্রাগটা কন্টিনিউ করবো। এটাই তোমাদের কাছে জিজ্ঞেস করবে, যে ড্রাগটা কতদিন তোমাকে কন্টিনিউ করতে হবে। যে প্যান্ডেমিক জোনে যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে শুরু করব, এবং প্যান্ডেমিক জোন থেকে ফিরে আসার 4 সপ্তাহ পর্যন্ত আমরা ড্রাগসটা কন্টিনিউ করবো। ওকে, আচ্ছা, নেক্সট এখান থেকে আর কি কোশ্চেন করবে, সবগুলা মোটামুটি বলা হয়ে গেছে। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস থেকে এরপর এখান থেকে আর কিছু এরকম আর জিজ্ঞেস করে না, যে সিভিয়ার যদি ম্যালেরিয়া, সিভিয়ার ম্যালেরিয়া যদি হয়, তখন কুইনাইন আমরা কোন রুটে দিব, ইন্ট্রাভেনাস রুটে দিতে হবে, ঠিক আছে। এটা তখন জিজ্ঞেস করে যে ইন্ট্রাভেনাস রুটে এটা দেওয়া হয়। তো তোমাদের কোয়ার্টেমটাই এখানে মেইনলি জিজ্ঞেস করবে, যে কোয়ার্টেম কিভাবে শুরু, তোমরা কি কোয়ার্টেমটা কিভাবে শুরু করবা, কিভাবে দিবা, এবং ফলোড বাই, ঠিক আছে, যেটা আমি আগেই বলে দিছি। সো দিস আর অল অ্যাবাউট দি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস থেকে এগুলোই জিজ্ঞেস করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, যেহেতু সময় আছে কিছু, তো তোমাদের ইম্পর্টেন্ট যে ইগুলো আছে অ্যান্টিমাইক্রোবিয়ালস এর মধ্যে, যেমন ফ্লোরোকুইনোলস। ফ্লোরোকুইনোলস এর মধ্যে কি কি ড্রাগ আছে সেগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে, যে অন দ্য বেসিস অফ জেনারেশন।
ক্লোরোকুইন ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন ক্লোরোকুইনস এর নাম বলো। ফার্স্ট জেনারেশন ফ্লোরোকুইনোলস আর একটা হচ্ছে কুইনোলস। কুইনোলস আর ফ্লোরোকুইনোলস এর মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দা বেসিক ডিফারেন্স বিটুইন কুইনোলস এন্ড ফ্লোরোকুইনোলস? ঠিক আছে, তো তোমাদের ফার্স্ট যে কুইনোলস ছিল সেটা ছিল ন্যালিডিক্সিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এন্ড থার্ড জেনারেশন ফ্লোরোকুইনোলস। ন্যালিডিক্সিক অ্যাসিডের সাথে অন্যান্য ফ্লোরোকুইনোলস এর পার্থক্যটা কি? ন্যালিডিক্সিক অ্যাসিডের তোমার লেস পটেন্ট, হ্যাঁ, তারপর টিস্যু পেনিট্রেশন লেভেল 4, এবং এটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। তিনটা জিনিস বললাম। ঠিক আছে, একটা কি বললাম? লেস পটেন্ট, লেস পেনিট্রেশন, লেস টিস্যু পেনিট্রেশন, আরেকটা কি বললাম? ন্যারো স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। এগুলোকে আমরা ওভারকাম করলাম কি দিয়ে? বাই অ্যাডিং ক্লোরিন কম্পাউন্ড ইনটু দি কুইনোলন ডেরিভেটিভস। কুইনোলন ডেরিভেটিভস এর মধ্যে আমরা ক্লোরিন কম্পাউন্ড অ্যাড করার ফলে কি হলো? এদের পটেন্সি বেড়ে গেল, এদের টিস্যু পেনিট্রেশন লেভেল অনেক হাই হয়ে গেল, এবং এদের স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটিও বেড়ে গেল। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমাদের ফ্লোরোকুইনোলস থেকে কুইনোলস এর পার্থক্য। তোমাদের জিজ্ঞেস করবে যে অন দ্য বেসিস, এরপর তোমাদের যে ক্যাটাগরাইজ করতে বলবে অন দ্য বেসিস জেনারেল, এই ক্যাটাগরাইজেশনে হোয়াট ইজ দ্য বেসিস অফ ক্যাটাগরাইজেশন অফ ফ্লোরোকুইনোলস? এটা কিসের উপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম পজিটিভ ভার্সাস গ্রাম নেগেটিভ। যত নিচের দিকে যাবে তাদের অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম পজিটিভ বাড়তে থাকবে। ঠিক উল্টা সেফালোস্পোরিনের উল্টা, হ্যাঁ, ফ্লোরোকুইনোলস এর অ্যাক্টিভিটি এগেইনস্ট গ্রাম পজিটিভ এটা যত নিচের দিকে যাবে বাড়বে। ঠিক আছে, তো তোমাদের প্রথম ফার্স্ট জেনারেশন ফ্লোরোকুইনোলস এর মধ্যে কি কি আছে, সেকেন্ড জেনারেশন কি কি আছে, থার্ড জেনারেশন। এরপর এখান থেকে তোমাদের জিজ্ঞেস করবে ফ্লোরোকুইনোলস অর প্রসেসিং মেকানিজম, এটা কোন এনজাইমকে ইনহিবিট করে কাজ করে? এটাই মেইন ডিএনএ জ্যারেজ এনজাইম। তো ডিএনএ জ্যারেজ এনজাইম আবার দুই ধরনের, টোপোসামেজ 2 এবং টোপোইসোমারেজ 4, এবং এটা মানে টোপোইসোমারেজ 2 কে ইনহিবিট করলে কি হয় আর টোপোইসোমারেজ 4 কে ইনহিবিট করলে কি কি হয় এগুলো তোমরা পড়ে নিবে, এটা বলার সময় নেই। আচ্ছা, এটা হচ্ছে যে সুপার কয়েল ডিএনএ টাকে তোমার কয়েলিং হতে দিবে না, তারপরে এদেরকে রেসপেক্টিভ ডটার সেলে ভাগ হতে দেয় না, এগুলো তোমরা ওইটা পড়ে নিও, তোমরা এটা জানো। আচ্ছা, তারপরে এখানে তোমাদের জিজ্ঞেস করবে যে ফ্লোরোকুইনোলস এর ক্লিনিক্যাল ইউজ এন্ড অ্যাডভার্স ইফেক্টস। খুবই ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল ইউজের মধ্যে কি কি বলতে হবে? প্রথমেই আসবে হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল ডায়রিয়া, মানে এন্টেরিক ফিভার, টাইফয়েড এন্ড প্যারাটাইফয়েড। ঠিক আছে, সালমোনেলা টাইফি এন্ড প্যারাটাইফি, সেটা কি করে? টাইফয়েড এন্ড প্যারাটাইফয়েড, যেটাকে আমরা এন্টেরিক ফিভার নামে জানি, এখানে আমরা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোথায় ইউজ করি আমরা ফ্লোরোকুইনোলস? আমরা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ইউজ করি, স্কিন আর সফট টিস্যু ইনফেকশনে ইনফেকশন, স্কিন আর সফট টিস্যু ইনফেকশন। তারপর হচ্ছে অ্যানথ্রাক্স, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যানথ্রাক্স যেন বাদ না যায়। ট্রিটমেন্ট অফ অ্যানথ্রাক্স, ঠিক আছে, ট্রিটমেন্ট অফ অ্যানথ্রাক্স এগুলোতে আমরা ইউজ করি। তারপরে মেনিনজাইটিসে ইউজ করা হয়, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, এগুলা বলতে হবে। আচ্ছা, তারপরে আর কোথায় ইউজ করে? এগুলো হচ্ছে সিপ্রোফ্লক্সাসিনের মেইন ইউজ। এরপরে তোমরা আসবা হচ্ছে যে হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ ফ্লোরোকুইনোলস। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে তোমাদের মেইনলি এখানে প্রথমে বলবা যে তোমাদের ইউজুয়ালি কি করে? গ্যাস্ট্রিক আপসেট করে, হ্যাঁ, জিআইটি আপসেট করে, তারপর কি করতে পারে? যেহেতু এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এটা সুপার ইনফেকশন করে। ঠিক আছে, তারপরে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করতে পারে, হ্যাঁ, আর কি করে? বিলো 18 ইয়ার্স অফ এজ, এটা বিলো 18 ইয়ার্স অফ এজ, এটা দিলে পরে কি হতে পারে? আর্থ্রোপ্যাথি। তাহলে চিলড্রেন বিলো 18 ইয়ার্স অফ এজ আমরা যদি দেই তাহলে আর্থ্রোপ্যাথি ডেভেলপ হতে পারে, এটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে। আর কি আর্থ্রোপ্যাথি হতে পারে ফ্লোরোকুইনোলস দিলে। ঠিক আছে, তারপরে আর কি হয়? কিউটি প্রলঙ্গেশন হয়। ঠিক আছে, কিউটি প্রলঙ্গেশন হয়, হাইপারগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আর হচ্ছে কি হতে পারে? আমরা যে এখান থেকে তোমাদের আরেকটা হলো লাস্ট ওয়ান, যে ইন কেস অফ অ্যাথলেটস এটা কি করে? টেন্ডন রাপচার করে। ইন কেস অফ অ্যাথলেটস ইট মে কজ টেন্ডন
রাপচার, ঠিক আছে, টেন্ডিনাইটিস করে টেন্ডন রাপচার করতে পারে। সো অ্যাথলেটস যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা ফ্লুরোকুইনোলোস না, ঠিক আছে। তো তাহলে দিস আর দি অ্যাডভার্স ইফেক্টস অফ ফ্লুরোকুইনোলোস। আরেকটা ইয়ে করে যে ফ্লুরোকুইনোলোস এর মধ্যে কোন কোন ড্রাগ ব্যান হয়েছে, ফ্লুরোকুইনোলোস এর মধ্যে কোন কোন ড্রাগ ব্যান হয়েছে এবং কেন হয়েছে এটা তোমাদের পুরো লিস্টই আছে, এটা তোমরা করে নিবা। হেপাটোটক্সিসিটি কোনটা করতো, এটার জন্য একটা বাদ হয়ে গেছে। তারপরে স্পারফ্লক্সাসিন, হ্যাঁ, হাইপারগ্লাইসেমিয়া করতো, হ্যাঁ, যার কারণে এটাও ব্যান্ড হয়ে গেছে। সো এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলা তোমরা পড়ে নিবা, ঠিক আছে। তাহলে ফ্লোরোকুইনোলোস এর কোশ্চেন গুলো আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে। এই কোশ্চেন গুলা মাস্ট নো। তোমাদেরকে ফ্লোরোকুইনোলোস আর কোট্রাইমক্সাজল এই দুইটা থেকে একজনকে ফ্লোরোকুইনোলোস জিজ্ঞেস করবে, আরেকজনকে কোট্রাইমক্সাজল জিজ্ঞেস করবে। তো এটার পরেই আসবে কোট্রাইমক্সাজল। কোট্রাইমক্সাজল থেকে এভাবে কোশ্চেন করে, কেমোথেরাপিউটিক পটেনসিয়েশন শো করে এরকম একটা ড্রাগের নাম বলো। সেটা কোনটা? সেটা হচ্ছে কোট্রাইমক্সাজল। তো কোট্রাইমক্সাজলের মধ্যে কি কি ড্রাগ থাকে? সালফামেথক্সাজল, ট্রাইমেথোপ্রিম। কি রেশিওতে থাকে? 5:1। সালফামেথক্সাজলের ডোজ কত, ট্রাইমেথোপ্রিমের ডোজ কত? 480 একটা, আরেকটা হচ্ছে 80 মিলিগ্রাম, ঠিক আছে। এটা হলো 400 মিলিগ্রাম আর 80 মিলিগ্রাম, এর জন্য 5:1, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা ড্রাগ একসাথে দেওয়ার কারণটা কি? সালফোনামাইডের মধ্যে আরো অনেক ড্রাগস আছে, তাই না? সালফোনামাইডের মধ্যে সালফামেথক্সাজলই কেন ট্রাইমেথোপ্রিমের সাথে দেওয়া হলো? কারণ বিকজ দে হ্যাভ ফার্মাকোকাইনেটিক সিমিলারিটি। ফার্মাকোকাইনেটিক সিমিলারিটিটা কি? তাদের দুইজনেরই প্লাজমা হাফ লাইফ অলমোস্ট কাছাকাছি, সিমিলার। হ্যাঁ, একটা হচ্ছে 8 to 10 আওয়ার্স, আরেকটা হচ্ছে 10 to 12 আওয়ার্স, ঠিক আছে। এই জন্য এই দুইটা ড্রাগকে একসাথে দেওয়া হয়। এই যে কতগুলো, যে কয়টা কোশ্চেন বলছি সবগুলা পড়বা, সবগুলা ভাইবাতে কোশ্চেন করবে। আচ্ছা, এরপরে তোমাদের জিজ্ঞেস করে কোট্রাইমক্সাজলের মেকানিজম অফ অ্যাকশন, ক্লিনিক্যাল ইউজ এন্ড অ্যাডভার্স ইফেক্ট। ওকে, তো কোট্রাইমক্সাজলের যে তোমাদের সিকোয়েন্সিয়াল ব্লক করে যে পাবা থেকে ডাইহাইড্রোফলিক অ্যাসিড থেকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড, এখানে যে তোমাদের এনজাইম গুলো লাগে ডাইহাইড্রোপটেরয়েড সিনথেটেস এন্ড ডাইহাইড্রোফলিক রিডাক্টেস এনজাইম, এই দুইটা এনজাইমের নাম তোমরা ভুলে যাও, এই দুইটা এনজাইমের নাম মনে রাখবা, কে কোথায় ব্লক হচ্ছে সেটা পড়বা। প্লাস হচ্ছে ক্লিনিক্যাল ইউজ আমরা কোথায় করি, হ্যাঁ, যেটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইউজ করা হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউজ করা হয়, তারপরে নিউমোসিস্টিস ক্যারিনিয়া ইনফেকশনে, আর হচ্ছে সিফিলিস। এইগুলো হচ্ছে এখন ইউজ আছে, এখন আর করা হয় না, ঠিক আছে। আচ্ছা, আগে এন্টারি ফিভার ইউজ করা হতো, এখন আর এন্টারি ফিভার ইউজ করা হয় না, কারণ এটা কি হয়ে গেছে, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্টস অফ কোট্রাইমক্সাজল। এখানে তোমাদের খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের কি করে, নসিয়া ভমিটিং, স্টিভেন জনসন সিনড্রোম, ঠিক আছে। স্টিভেন জনসন সিনড্রোম মাস্ট বলতে হবে, সাথে নেফ্রোটক্সিসিটি। নেফ্রোটক্সিসিটি নেফ্রোটক্সিসিটিটা কেন? বিকজ কোট্রাইমক্সাজল প্রডিউস ক্রিস্টাল ইউরিয়া। তারা কি করে, ক্রিস্টাল ফর্মেশন করে, হ্যাঁ। যে তোমার এর মধ্যে কি হয়, যে মেটাবোলাইজ যে প্রোডাক্টটা আছে, সে অ্যাসিটাইলেটেড সালফোনামাইড তৈরি করে, যেটা কি হয়, যেটা হচ্ছে কি হয়, আমাদের এর মধ্যে জমা হয়, টিউবুলার সেলস গুলোর মধ্যে ক্রিস্টাল ফর্মেশন করে। এই ক্রিস্টাল ফর্মেশন করলে এগুলো আলটিমেটলি করে, আলটিমেটলি দেখা যায় অলিগুডিয়া হবে, হেমাচুরিয়া হবে, তারপরে ইউরিনারি রিটেনশন হয়ে রেনাল ফেলিওর ডেভেলপ করবে, ঠিক আছে। অলিগুডিয়া, হেমাচুরিয়া, তারপরে ইউরিনারি রিটেনশন, আলটিমেটলি রেনাল ফেলিওর। সো এটাকে আমরা, এরপরে তোমাকে জিজ্ঞেস করবে যে ক্রিস্টাল ইউরিয়া কি কোনোভাবে প্রিভেন্ট করা যায়? অবশ্যই যায়। ক্রিস্টাল ইউরিয়া প্রিভেন্ট করতে হলে আমরা কি করব, পেশেন্টকে আমরা বলবো প্ল্যান্টি অফ ওয়াটার ইনটেক। ওয়াটার যখন ইনটেক যখন প্ল্যান্টি হবে, তখন সে কি করবে, ক্রিস্টাল যে ফর্মেশন হচ্ছে সেগুলোকে কি করবে, ওয়াশ আউট করে দিবে, ঠিক আছে। রেনাল সেলস থেকে ওয়াশ আউট করে দিবে। তাহলে আমাদের এই ক্রিস্টাল ইউরিয়াটা তৈরি হচ্ছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে কোট্রাইমক্সাজলের ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্টের মধ্যে একটা হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম, আরেকটা কি, ক্রিস্টাল ইউরিয়া ফর্মেশন। কিভাবে হয় সেটা বলে দিলাম, আর কিভাবে এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, প্ল্যান্টি অফ ওয়াটার ইনটেক। বাই প্ল্যান্টি অফ ওয়াটার ইনটেক আমরা ক্রিস্টাল ইউরিয়াটাকে প্রিভেন্ট করতে পারি। ক্রিস্টাল গুলোকে কি করবে, ওয়াশ আউট করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে কোট্রাইমক্সাজল থেকে কোশ্চেন, হ্যাঁ। তো তোমাদের প্রথম কোশ্চেন কিন্তু থাকবে কেমোথেরাপিউটিক পটেনসিয়েশন শো করে এরকম একটা ড্রাগের নাম বলো।
এখানে কোট্রাইমক্সাজোলের নামই বলতে হবে, আর অন্য কোনো ড্রাগের নাম বলবা না, বললে কিন্তু পুরো নাম্বার কাটা যাবে। এটা কিন্তু তোমাদের রিটেনের কোশ্চেন, যে নেম আ ড্রাগ হুইচ শোস chemotherapeutic potentiation, write down its mechanism of action, clinical uses and adverse effect। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল ইউজ আর অ্যাডভার্স এফেক্ট বলে দিলাম, আর সাথে হচ্ছে কোনটা, কোট্রাইমক্সাজোল। আচ্ছা, এর লাস্ট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এনথেলমেন্টিক্স, মানে এন্টিহেলমেন্থিক্স। এনথেলমেন্থিক ড্রাগের নামগুলো তোমাদের বলবে, জিজ্ঞেস করবে যে কোনগুলো আমরা এন্টিহেলমেন্থিক হিসেবে ইউজ করি। সেগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে মেবেন্ডাজোল, অ্যালবেন্ডাজোল। ঠিক আছে, মেবেন্ডাজোল, অ্যালবেন্ডাজোল, পাইরেন্টাল অ্যাময়েড। মেবেন্ডাজোল, অ্যালবেন্ডাজোল, পাইরেন্টাল অ্যাময়েড। তোমাদের এরপরে এখান থেকে জিজ্ঞেস করবে কম্পেয়ার করতে গেলে তোমাদের কম্পেয়ার করতে হবে কিছুর মধ্যে, ডোজের মধ্যে। ঠিক আছে, মেবেন্ডাজোল ডোজ কত, অ্যালবেন্ডাজোলের ডোজ কত। মেবেন্ডাজোল আমরা দেই 100 মিলিগ্রাম twice daily for 3 consecutive days, 100 মিলিগ্রাম twice daily for 3 consecutive days। ঠিক আছে, মেবেন্ডাজোল। অ্যালবেন্ডাজোল 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ, অ্যালবেন্ডাজোল 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ। দুইটা ড্রাগ ইজ contraindicated in children below 2 years of age. Both drugs are contraindicated in children below 2 years of age। ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাহলে বাচ্চাদের below 2 years আমরা কোনটা দিব, parental permit is the drug of choice। Which drug is the drug of choice in case of children below 2 years of age? Parental। এখান থেকে জন্য তোমরা mechanism of action and adverse effects of albendazole, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা তোমাদের রিটেনে আসে। এই গেল হচ্ছে তোমাদের এন্টিহেলমেন্থিক ড্রাগস। আর অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগস থেকে অলরেডি অ্যান্টিপ্রোটোজোয়াল মানে অ্যান্টিম্যালেরিয়াল বলা হয়। অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোনটা, মেট্রোনিডাজোল। খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভাইভাতে ধরবে, সাথে রিটেনেও থাকবে। মেট্রোনিডাজোলে কি জিজ্ঞেস করে, মেকানিজম অফ অ্যাকশন, ক্লিনিক্যাল ইউজ এন্ড অ্যাডভার্স ইফেক্টস অফ মেট্রোনিডাজোল। ওকে, আচ্ছা, মেট্রোনিডাজোলের সাথে আর অন্যান্য কি কি ড্রাগস আছে, টিনিডাজোল, সেটনিডাজোল, অর্নিডাজোল, এগুলো হচ্ছে নিউয়ার ড্রাগস। অর্নিডাজোল এগুলো হচ্ছে নিউয়ার ড্রাগস। ঠিক আছে, তো মেট্রোনিডাজোলের মানে ক্লিনিক কি বলে, মেকানিজম অফ অ্যাকশন, এগুলো তোমরা অ্যাজোপ্রোপিন ডিডাকশন করে, রিডিউসড যেটা সেটা কি করে, ভিতরে যে মাইক্রোঅর্গানিজম গুলো আছে সেগুলোকে কি করে ফেলে, হ্যাঁ, ইনঅ্যাক্টিভ করে ফেলে। তারপরে কিভাবে করে সেটা তারপরে আলটিমেটলি কি করে, সেল ডিস্ট্রাকশন করে। তাহলে এভাবে করে ওটা পড়বা, ওটা আমি এখন বলবো, ওটা তোমরা পড়ে নিবা। হ্যাঁ, আর হচ্ছে ক্লিনিক্যাল ইউজেস। মেট্রোনিডাজোলের ক্লিনিক্যাল ইউজ খুব ইম্পর্টেন্ট, যে এটা খুবই সহজ, ইম্পর্টেন্টও, যে অ্যানিডিয়াসিস, জিয়ারডিয়াসিস, ট্রাইকোমিনিয়াসিস, এগুলো তো তোমরা জানো মেট্রোনিডাজোলের ক্লিনিক্যাল ইউজ। হ্যাঁ, আর কোথায় ইউজ করি, ক্লস্ট্রিডিয়াম টিটেন ইনফেকশন, কারণ এটা কি অ্যানারোবিক ব্যাকটেরিয়া এগেইনস্ট ইফেক্টিভ, তাই না। মেট্রোনিডাজোল ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর ক্লস্ট্রিডিয়াম টিটেন। আচ্ছা, মেট্রোনিডাজোল আর কোথায় ইউজ করি এই অ্যানারোবিক ইনফেকশন ছাড়া? আচ্ছা, মেট্রোনিডাজোলের ক্লিনিক্যাল ইউজের মধ্যে যেটা বললাম, এগুলোর আরেকটা হচ্ছে ডেন্টাল প্রসিডিউর ইউজ করা হয়। হ্যাঁ, তারপর কোনো সার্জারিতে ইউজ করা হয়। এগুলো হচ্ছে, তারপরে আর হলো সেপসিসে ইউজ করা হয়। এটা হচ্ছে ক্লিনিক্যাল ইউজেস অফ মেট্রোনিডাজোল, সাথে হচ্ছে অ্যাডভার্স এফেক্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথমে হলো যেটা আমরা বলার পরে আমরা এখানে প্রথমেই বলতে হবে মেট্রোনিডাজোল অ্যাকচুয়ালি এগুলাই করে, নশা, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, তারপর হচ্ছে মেটালিক টেস্ট ইন মাউথ। মেটালিক টেস্টটা কেন করবে, বিকজ ইট ইজ সিক্রেটেড ইন করে মেট্রোনিডাজোল
তোমাদের রিটেনের কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিফাঙ্গাল অ্যাসোলস, কি কি আছে সেগুলোর নাম, অ্যান্টিফাঙ্গাল মেকানিজম অফ অ্যাকশন, এটা হচ্ছে রিটেন কোশ্চেন। রিটেন কোশ্চেনের মধ্যে আরেকটা তিনটা রিটেন কোশ্চেন ইম্পর্টেন্ট, যে which antimicrobials can safely given during pregnancy, প্রেগন্যান্সিতে কোন কোন অ্যান্টিমাইক্রোবিয়ালস সেফলি দেওয়া পেনিসিলিন ড্রাগ, কোন কোন ড্রাগ সেফলি প্রেগন্যান্সিতে দেওয়া যায়, তার মধ্যে হচ্ছে পেনিসিলিন সেফালোস্পাইরিন, এটা সবচেয়ে মানে ইয়ে হচ্ছে বেশি সেফ, ম্যাক্রোলিপস দেওয়া যায়, অন্যান্য সব ড্রাগস গুলোরই কিছু আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে আর হচ্ছে তোমার কোন কোন ড্রাগ সেফলি দেওয়া যায়, আর এর মধ্যে তোমাদের কোশ্চেন আসে যে টাইফয়েড ফিভার, অ্যান্টিমাইক্রোবিয়ালস ইউজ করতে পারো। এন্টারিক ফিভার এন্ড ইউটিআই, এই দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই দুইটা তোমাদের ইয়েতে কোশ্চেন আসে এবং সেখানে বলে এভাবে এরকম কোশ্চেন আসে তোমাদের তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে। তো এখানে যদি আমাদের এন্টারিক ফিভার বলে, তাহলে এন্টারিক ফিভারে এখন সবচেয়ে বেশি ড্রাগ সেটা হচ্ছে আগে ইউজ করতাম সিপ্রোফ্লক্সাসিন, তারপর হচ্ছে থার্ড জেনারেশন সেফালোস্পাইরিন, যেটা সেফট্রাজোন, আর হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, ঠিক আছে। এই তিনটা ড্রাগে এখন হচ্ছে আমরা এন্টারিক ফিভার ইউজ করি। আর কোনগুলো ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে